ইংরেজি গ্রামারের একটা খুব জরুরি নিয়ম নিয়ে আজ কথা বলবো, আর সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চলুন এর সব প্যাচ খুলে ফেলা যাক। আচ্ছা, তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা 6টা ভাগে আলোচনাটা সাজিয়েছি। প্রথমে মূল নিয়মটা দেখব, তারপর অ্যান্ডের ব্যবহার, এরপর সিঙ্গুলার ভার্বের কিছু পরিস্থিতি, প্লুরাল নাউনের একটা মজার টুইস্ট, আর সব শেষে আসল সাবজেক্ট খুঁজে বের করার উপায় আর কিছু বিশেষ নিয়ম। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। সবার আগে জানতে হবে এর একেবারে মূল ভিত্তিটা কি, যার উপর পুরো ইংরেজি বাক্য নির্ভর করে। দেখুন, নিয়মটা কিন্তু খুব সোজা। সোজা কথায় একটা বাক্যের কর্তা বা সাবজেক্টই ঠিক করে দেয় যে তার ক্রিয়াপদ বা ভার্বটা কি হবে। এই সাবজেক্ট আর ভার্বের মধ্যে যে বোঝাপড়া, সেটাই হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। আর এই বোঝাপড়াটা ঠিকঠাক হলেই কিন্তু একটা পরিষ্কার আর শুদ্ধ বাক্য তৈরি হয়। এবার আসা যাক অ্যান্ডের ব্যবহারে। আমরা তো জানি অ্যান্ড মানে এবং, এটা দুটো জিনিসকে জুড়ে দেয়। কিন্তু জানেন কি, এই ছোট্ট একটা শব্দ ভার্বের ব্যবহারে কত রকম পরিবর্তন আনতে পারে? চলুন দেখি। এটা হলো সবচেয়ে বেসিক নিয়মটা। যখন দুটো আলাদা নাউন, যেমন ধরুন দ্য ডগ আর দ্য ক্যাট, অ্যান্ড দিয়ে জোড়া লাগানো হয়, তখন ভার্বটা সবসময় প্লুরাল হয়। তাই আমরা বলি আর ফ্রেন্ডস ইজ নয়। এইবার একটা দারুণ জিনিস দেখুন, শুধু একটা দ্য শব্দ কিভাবে পুরো বাক্যের মানে আর ভার্ব দুটোই পাল্টে দিতে পারে। প্রথম উদাহরণে, দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ইজ হিয়ার। এখানে কিন্তু একজনই ব্যক্তি যিনি ডিরেক্টর এবং প্রডিউসার দুটোই, তাই ভার্বটা ইজ। কিন্তু দ্বিতীয় উদাহরণে দেখো, দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার। এই যে দুটো দ্য ব্যবহার হলো, এর মানে এখানে দুজন আলাদা মানুষ, তাই ভার্বটাও বদলে গিয়ে আর হয়ে গেল। কি মজার, তাই না? এখানেও অ্যান্ড আছে, কিন্তু একটা টুইস্ট আছে। ব্রেড অ্যান্ড বাটার, এই দুটো জিনিস তো আমরা একসাথেই খাই, তাই না? এটা একটা কমপ্লিট খাবারের ধারণা দিচ্ছে। যখন দুটো নাউন মিলে মিশে একটা একক আইডিয়া তৈরি করে, তখন তাদের আর আলাদা ভাবা হয় না, তাই ভার্বটাও সিঙ্গুলার হয়। যেমন ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। আচ্ছা, অ্যান্ডের ব্যাপারটা তো গেল। এবার এমন কিছু কেস দেখা যাক যেখানে সাবজেক্টটা দেখে মনে হতে পারে এটা প্লুরাল, কিন্তু ভার্বটা আসলে সিঙ্গুলারই বসে। চলুন এই বিভ্রান্তিগুলো দূর করা যাক। দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, আনকাউন্টেবল নাউন, মানে যা গোনা যায় না, যেমন জল বা উপদেশ, এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। আর দুই, কালেকটিভ নাউন, মানে যা একটা দলকে বোঝায়, যেমন একটা টিম বা একটা কমিটি। দল তো একটাই, তাই না? তাই এদের পরেও ভার্বটা সিঙ্গুলার হয়। এই শব্দগুলো ইচ, এভরি, এনি, এগুলো কিন্তু একটা বড় গ্রুপের মধ্যে থেকেও প্রত্যেককে আলাদা করে ফোকাস করে। যেমন যখন বলা হয় এভরি স্টুডেন্ট, তখন কিন্তু সব ছাত্রকে একসাথে না, বরং প্রত্যেক ছাত্রকে আলাদাভাবে বোঝানো হচ্ছে। আর যেহেতু ফোকাসটা একজনের ওপর, তাই ভার্বটাও সিঙ্গুলার হবে। যেমন এভরি স্টুডেন্ট ইজ রেডি। এবার আসছে গল্পের আসল টুইস্ট। এমন কিছু বাক্য আছে যেখানে সাবজেক্টটা দেখতে একদম প্লুরাল, কিন্তু তার সাথে ভার্বটা বসে সিঙ্গুলার। চলুন দেখি কখন এমনটা হয়। এই ভুলটা কিন্তু অনেকেই করে। যখন একটা বাক্য ওয়ান অফ বা ইচ অফ দিয়ে শুরু হয়, তখন এর পরে একটা প্লুরাল নাউন বসে, যেমন মাই ফ্রেন্ডস। এটা দেখেই আমাদের মনে হতে পারে যে ভার্বটাও প্লুরাল হবে, কিন্তু না। এখানে কথা হচ্ছে অনেক বন্ধুর মধ্যে একজনের কথা। আসল সাবজেক্ট হলো ওই ওয়ান, আর তাই ভার্বটাও সিঙ্গুলার হবে। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং। এটাও ঠিক আগের ব্রেড অ্যান্ড বাটারের মতো। যখন আমরা বলি 10 কিলোমিটার, তখন আমরা কিন্তু 10টা আলাদা কিলোমিটারের কথা ভাবি না, আমরা এটাকে একটা গোটা দূরত্ব হিসাবে ভাবি, একটা একক ইউনিট। তাই যখন কোনো প্লুরাল নাউন একটা নির্দিষ্ট পরিমাণ, ওজন বা দূরত্ব বোঝায়, তখন ভার্বটা সিঙ্গুলার হয়। তাই 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স। অনেক সময় বাক্যে একাধিক নাউন থাকে, আর তখন গুলিয়ে যেতে পারে যে আরে আসল সাবজেক্ট কোনটা, ভার্বটা কার কথা শুনবে, বিশেষ করে যখন অর বা নর দিয়ে বাক্য জোড়া হয়। চলুন এর সমাধানটা জেনে নিই। এই নিয়মটাকে বলে নৈকট্যের নীতি বা রুল অফ প্রক্সিমিটি। সোজা কথায় যখন অর বা নর থাকে, তখন ভার্বটা তার সবচেয়ে কাছের সাবজেক্টকে ফলো করে, ও দূরের সাবজেক্টের কথা ভাবে না। যেমন উদাহরণে দেখুন,
এমপ্লয়িজ শব্দটা আর এর ঠিক পাশেই আছে, আর এমপ্লয়িজ যেহেতু প্লুরাল তাই ভার্বটাও আর হয়েছে। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ বা along with এর মতো ফ্রেজ থাকলে নিয়মটা পুরো উল্টে যায়। এখানে নৈকট্য কাজ করে না, এখানে প্রথম সাবজেক্টটাই হলো বস। ভার্বটা শুধু প্রথম সাবজেক্টের কথা শুনবে। মাঝের অংশটা যেমন along with the students এটা হলো এক্সট্রা তথ্য। আসল সাবজেক্ট হলো দ্য টিচার, আর তাই ভার্বটা ইজ হয়েছে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার এমন কিছু স্পেশাল কেস দেখা যাক যেগুলো একটু অন্যরকম। এগুলোকে ব্যতিক্রমও বলা যেতে পারে, কিন্তু একবার শিখে নিলে আর কোনোদিন ভুল হবে না। এই বাক্যটা আমরা সবাই শুনেছি, ইফ আই ওয়ার আ বার্ড। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, আয়ের সাথে তো ওয়াজ বসার কথা, ওয়্যার কেন? কারণ এটা একটা কাল্পনিক পরিস্থিতি। যখন আমরা এমন কিছু নিয়ে কথা বলি যা সত্যি নয়, কোনো ইচ্ছা বা কল্পনা, তখন সিঙ্গুলার সাবজেক্টের সাথেও ওয়্যার ব্যবহার করা হয়। এটাকে বলে সাবজাংটিভ মুড। এই নিয়মটাও খুব কাজের। আ লট অফ, সাম অফ, মোস্ট অফ এই ধরনের শব্দের পর ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল সেটা নির্ভর করে এদের পরে কী ধরনের নাউন বসছে তার উপর। যদি আনকাউন্টেবল নাউন বসে যেমন অ্যাডভাইস বা ওয়াটার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি কাউন্টেবল মানে গোনা যায় এমন প্লুরাল নাউন বসে যেমন সাজেশনস বা বটলস, তাহলে ভার্ব হবে প্লুরাল। সোজা কথা, পরের নাউনটা যা বলবে ভার্বও তাই হবে। এটা আর একটা খুব কমন জায়গা যেখানে ভুল হয়। যখন কোনো বাক্য দেয়ার দিয়ে শুরু হয়, আমাদের মনে হতে পারে দেয়ার হলো সাবজেক্ট, কিন্তু একদমই না। দেয়ার এখানে কোনো সাবজেক্ট নয়, আসল সাবজেক্টটা লুকিয়ে থাকে ভার্বের পরে। তাই ভার্বের পরে যদি সিঙ্গুলার নাউন থাকে, যেমন আ প্রবলেম, তাহলে ভার্ব হবে ইজ। আর যদি প্লুরাল নাউন থাকে, যেমন মেনি প্রবলেমস, তাহলে ভার্ব হবে আর। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নিই। মূল কথা হলো ভার্ব সবসময় তার সাবজেক্টকে ফলো করবে। অ্যান্ড সাধারণত প্লুরাল ভার্ব নেয়, কিন্তু যদি দুটো মিলে একটা আইডিয়া বোঝায় তাহলে সিঙ্গুলার। ওয়ান অফ বা ইচ অফের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, আর অর নর থাকলে ভার্ব তার কাছের সাবজেক্টকে মানে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্টকেই মানে। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। তো কোড তো ক্র্যাক করা হয়ে গেল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রহস্যটা এখন আর রহস্য নেই। এখন আসল কাজটা শুরু করতে হবে, আর সেটা হলো প্র্যাকটিস। এই নিয়মগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে, সেটা দিয়েই অনুশীলন শুরু করে দিন।